আই ওয়ান্ট ডিভোর্স। একটা হাঁটুর বয়সী অশিক্ষিত গ্রামের গাইয়া মেয়ের সাথে একই ছাদের তলায় আমি বসবাস করতে পারবো না। তুমি আমার যোগ্য না, আর না কখনো আমার যোগ্য হয়ে উঠতে পারবে। সবাই যখন আমার বউ দেখতে চাইবে তখন লজ্জায় মাথা কাটা যাবে আমার। তোমাকে কখনো আমার বউয়ের পরিচয়ে সবার সামনে দাঁড় করাতে পারবো। তাই আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। বাসর ঘরে ঘোমটার আড়ালে থেকে কোনো পুরুষের কণ্ঠে ডিভোর্সের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল সুরা। সে অশিক্ষিত হলেও ডিভোর্সের মানে জানা আছে তার, যাকে গ্রামের মানুষেরা তালাক বলে। এই তালাক শব্দটা তার জীবনের থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়েছে, বঞ্চিত করেছে বাবা মায়ের আদর ভালোবাসা থেকে। তার যখন 6 বছর বয়স, কোনো কারণে তার বাবা মার ডিভোর্স হয়ে যায়, অথচ তার বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল। সুরা লোকমুখে শুনতে পেত তার মা নাকি তার বাবাকে ডিভোর্স দিয়ে অন্য একটা লোকের সাথে বিয়ে করে নতুন করে সংসার পেতেছেন। সুরা ছোট হলেও বুঝতে পারত তার মায়ের নামে মন্দ কথা বলছে লোকজন, কিন্তু মুখ বুজে সহ্য করা ছাড়া আর কিছু করার ছিল না সুরার। লোকে পরামর্শ দিয়েছিল সেলিম শেখকে দ্বিতীয় বিয়ে করার, কিন্তু তিনি সুরার কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করতে অস্বীকার করেন। বাবার আদর ভালোবাসা মা ছাড়া বেড়ে উঠতে লাগলো সুরা। তার বাবা সেলিম শেখ কখনো তার চোখে পানি আসতে দেয় না, বড্ড ভালোবাসতো তার সুরাকে। কিন্তু সুরার কপালে যে সুখ সহ্য হলো না। সেলিম সাহেব বিদ্যুৎ অফিসে চাকরি করত, তার এই বিদ্যুতে তার বাবার প্রাণ কেড়ে নেয়। বাবা মাকে হারিয়ে একা হয়ে পড়ে 6 বছরের সুরা। তার মায়ের লাভ ম্যারেজের কারণে তার নানা নানি মামাদের সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক ছিল না। ছোট্ট সুরা কার কাছে যাবে, কি করবে, কিছুই বুঝতে পারছিল না। এমন সময় তার দুঃসম্পর্কের কাকা মনিরুল শেখ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুরাকে নিয়ে আসে নিজের গ্রামের বাড়িতে, কিন্তু তার ছিল অভাবের সংসার। ঠিকমতো 2 বেলা দুমুঠো ভাতও জুটত না তার। একে তো সংসারে অভাব অনটন, এর মধ্যে আবার সুরাকে তাদের পরিবারে নিয়ে আসার জন্য মনিরুল শেখের স্ত্রী রহিমা বেগম যেন তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন মনিরুল শেখকে। সুরাকে ঠিকমতো 2 বেলা দুমুঠো পেট ভরে খেতে দিত না। পান থেকে চুন খসলে গরম খুন্তির সেকা দিত। সব সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না সুরার কাছে। প্রতিনিয়ত কাকির অনাদর, অবহেলা, অত্যাচার, নির্যাতন সহ্য করে বড় হতে থাকে সুরা। হঠাৎ ঘোমটার আড়ালে থাকা পুরুষের মুখে আবারও তালাকের কথা শুনে অতীত থেকে বাস্তবে ফিরে আসে সুরা। লোকটার মুখে তালাক দেওয়ার কথাটা শুনে বুঝতে পারল এই লোকটা তার পর, যার সাথে আসছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু তাকে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি তার। সুরা দেখতে নজর করা সুন্দরী না হলেও যথেষ্ট সুন্দরী বলা চলে। ডাগর ডাগর চোখ, হাঁটু পর্যন্ত ঢেউ খেলানো চুল, 5 ফুট 2 ইঞ্চি হালকা পাতলা গড়নের মিষ্টি একটা মেয়ে। সে জানে তার বিয়ে একটা বুড়ো 2 বাচ্চার বাপের সাথে ঠিক করা হয়েছিল। অবশ্য সুরার কাকা এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু সুরার কাকির লোভ আর জেদের কাছে হার মানতে হয়েছে। সুরা যায় সাথে বিয়ে ঠিক হয়েছে। লোকটা এলাকার চেয়ারম্যান, তার টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু অভাব ছিল বউয়ের। তার বউটা ছোট মেয়েটার জন্ম দিতে গিয়ে মারা গেছে। তার বউ মারা যাওয়ার পর সুরার দিকে তার নজর পড়ে। সুরার কাকিকে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি। এটাও বলেন যে বিয়ের পর তাদের পরিবারের দায়িত্ব নেবেন তিনি। রহিমা বেগমকে আর লোকের বাড়ি বাড়ি গিয়ে ঝিয়ের কাজ করতে হবে না। কথাটা শোনা মাত্র লোভে চকচক করে ওঠে রহিমার মুখ। তিনি আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যান। বিষয়টি জানার পর সুরা তার নিজের ভাগ্যকে মেনে নিয়েছিল। যার এই পৃথিবীতে বাবা নাই, তার সাথে এর থেকে ভালো আর কী বা হতে পারে। সুরা খুব ভালো করে জানে, যাই হোক চেয়ারম্যান তাকে কখনো ডিভোর্স দিতে চাইবে না। কিন্তু লোকটার মুখে ডিভোর্সের কথা শুনে তৎক্ষণাৎ ঘোমটা ফেলে দিয়ে ডাগর ডাগর চোখে তার সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে যেন চমকে উঠল। সে মুখে হাত দিয়ে একটু জোরেই বলে উঠল, ও মোর খোদা, এ কি সুন্দর বেটা মানুষ! এই সুন্দর বেটা মানুষ, তুই কি আমার বর রে? আমি তো ভাবছিলাম আমার হয়তো কোনো ভুঁড়িওয়ালা লোকের সাথে বিয়ে হয়েছে, কিন্তু এখন তো দেখছি তুই অনেক সুন্দর রে, এক্কেরে সিনেমার নায়কের মতো। সুরার মুখে তুই তো করে শুনে আগুন হয়ে গেল সাফায়েত দেওয়ান। সে কখনো ভাবেনি একটা হাঁটুর বয়সী মেয়ে তার সাথে এভাবে তুই তুকরি করে কথা বলবে। সাফায়েত দেওয়ান রেগে গর্জন করে তুলে বলল, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমার সাথে তুই তো করে? তুমি জানো আমি কে? মনে হচ্ছে তুই আমার বর। কিসের বর? হ্যাঁ, কিসের বর? আমি তোমার বর নই। আমি মানি না এই বিয়ে। খুব শীঘ্রই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আবারও ডিভোর্সের কথা শুনে জ্বলে উঠল সুরা। বিছানা থেকে নেমে সাফায়েতের দিকে তেড়ে এসে বলল, ডিভোর্স যখন দিবি তখন বিয়ে করছিস কেন আমারে? বিয়ে করার আগে মনে ছিল না তোর? আমি কি তোর পায়ে ধরে কইছিলাম যে আমারে বিয়ে কর? কইনি তো। এমন কথা, তাই না? তাহলে আর একবার যদি ডিভোর্সের কথা বলিস তোর মুখ আমি ছেড়ে দেব। এই আমি বলে রাখলাম। তুই সুরাকে চেনোস না। সুরা কি জিনিস
তোমার মতো বেয়াদব মেয়েকে চেনার কোনো ইচ্ছে নেই আমার। সাফায়াতের কথা শুনে সুরা তৎক্ষণাৎ শাড়ির আঁচল নিচে থেকে একটা ছুরি বের করে সাফায়াতের দিকে এগিয়ে যেতে লাগলো। সাফায়াত বলল, আরে আরে কী করছোটা কি? হা হা, সুন্দর বেটা মানুষ বুঝি ভয় পাইছে? এটা তোর জন্য না রে, এটা সাথে রেখেছি ওই বুড়ার জন্য, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ভাবছিলাম বাসর রাতে বেটাকে বিয়ে করার শখ মিটিয়ে দিব, কিন্তু তোর জন্য আমার সেই ইচ্ছেটা পূরণ হলো না। তোকে তো ভেবেছিলাম তুই হয়তো গ্রামের মেয়ে, সহজ সরল হবে, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি একটা বিচ্যুত থেকেও ভয়ঙ্কর ফালতু একটা মেয়ে। আর একটা কথা যদি তোমার ওই মুখ দিয়ে বেরোয়, তাহলে কিন্তু তোমার খাবারের ব্যবহারের জন্য নকল দাঁতের ব্যবহার করা লাগবে। আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু অবলা না। তুই আমাকে নির্যাতন করবি আর আমি বসে বসে কি তোর সুন্দর চেহারা ধুয়ে পানি খাবো রে? আমি সোজা পুলিশের কাছে চলে যাব, তোর নামে মামলা দিব। তখন বুঝবি পারবি তোর কত গোবরে কত গন্ধ। লাইক সিরিয়াসলি, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? এই সাফায়াত দেওয়ানকে, যে কিনা নিজেই একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসারের কথাটা শুনে সুরা ঠিক হজম করতে পারল না। তৎক্ষণাৎ সুরা জ্ঞান হারিয়ে সাফায়াতের বুকে ঢলে পড়ল। এই দস্যি মেয়ে, ওপেন ইউর আইস, প্লিজ টক টু মি। সাফায়াত সুরাত থেকে কোনো রেসপন্স না পেয়ে চিন্তিত স্বরে বলল, যা বাবা। আমি পুলিশ অফিসার শোনা মাত্র সেন্সলেস হয়ে গেল। সাফায়াত সুরাকে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে উঠতে যাবে, এমন সময় সুরার হাতের দিকে তার নজর পড়ল। ফর্সা হাতে কেমন কালশিটের দাগ পড়ে আছে, যা দেখে সাফায়াত পা থমকে গেল। নড়তে পারল না সুরার কাছ থেকে। সাফায়াত সুরার কাছে এগিয়ে এসে ইতস্তত বোধ করে সুরার শাড়ির আঁচলটা সরিয়ে দিতে দেখতে পেল সারা শরীরে এমন অসংখ্য দাগ রয়েছে। দেখে মনে হচ্ছে কারো মারের দাগ। জায়গাগুলো রক্ত জমাট বেড়ে আছে, আবার কোথাও কোথাও ফোসকা পড়ে গেছে, যা গরম তেল ছিটে লেগে হয়েছে বা কেউ ইচ্ছেকৃতভাবে গরম কিছু চেপে ধরছে। সব দেখে সাফায়াতের চোয়াল শক্ত হয়ে এলো। সে ভাবতে পারেনি এমন চটপটে স্বভাবের একটা মেয়ে এত অত্যাচার নির্যাতন সহ্য করেছে। সে সুরাকে পার্সোনালভাবে চেনে না বলা চলে, ইনফ্যাক্ট বিয়ের আগে দেখেনি। সাফায়াতের নানু খুব অসুস্থ হয় সাফায়াত অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে সপরিবারে গ্রামে তার নানুর বাড়ি গিয়েছিল। সপরিবার বলতে তার আম্মি নাজমা দেওয়ান, বাবা শফিকুল দেওয়ান আর একমাত্র আদরের বোন নুফাইজা দেওয়ান। কিন্তু গ্রামে গিয়ে দেখে নানু একদম সুস্থ আছেন। তার নাকি মেয়ে, নাতি জামাই, নাতনি সবাইকে একসাথে দেখার ইচ্ছে জেগেছিল, তাই অসুস্থ হওয়ার মিথ্যে কথা বলে সবাইকে একসাথে এনেছেন। অবশ্য গ্রামে এসে মন্দ লাগে না সাফায়াতের। গ্রামে সবার সাথে 2 দিন খুব ভালোই আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে পার করে দিল সাফায়াত। 3 দিনের দিন সাফায়াত সবাইকে গ্রামে রেখে নিজের শহরে ফেরার জন্য রেডি হয়। এমন সময় নাজমা দেওয়ান সাফায়াতের কাছে এসে অনুরোধ করলে, আমার একটা অনুরোধ রাখবে সাফি? এমন করে বলেছেন কেন আম্মি? এমনটা কখনো হয়েছে যে আমি কখনো আপনার কথার অবাধ্য হয়েছি? আমি জানি তো আমার সাফি আমাকে কত ভালোবাসে, আমার কত খেয়াল রাখে, আমার সব আবদার মেনে নেয়। তাই তো এই শেষ আবদারটা তোর কাছে করছি, তুই প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সাফায়াত নাজমা দেওয়ানকে জড়িয়ে ধরে বলল, আপনি বলুন না আম্মি, আমার কি করতে হবে? আমি কিভাবে আপনাকে খুশি করতে পারি? বিয়ে করতে হবে তোকে, একটা জীবন্ত লাশকে সুন্দর একটা জীবন উপহার দিতে হবে। আমি অনেক আশা নিয়ে তোর কাছে, প্লিজ সাফি আমাকে ফিরিয়ে দিস না। সরি আম্মি, আমি কখনো আপনার কথার অবাধ্য হইনি, কিন্তু আজ আমি আপনার কথা রাখতে পারলাম না। বিয়ে কোনো ছেলে খেলা নয় আম্মি, বিয়ে সারা জীবনের ব্যাপার। যেইখানে সারা জীবনের প্রশ্ন, সেইখানে হুট করে চেনা না জানা না এমন একটা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না আম্মি। মেয়েটা খুব অসহায় সাফি, বাবা মা কেউ নেই এই পৃথিবীতে, যার বাবা মা নেই তার মতো অসহায় দ্বিতীয় আর কেউ নেই। মেয়েটাকে দেখে জানি আমার আপন মনে হচ্ছে, মনে হচ্ছে আমার কাছের কেউ। দেখেন আম্মি, আমাদের আশেপাশে এমন অসংখ্য অসহায় মেয়ে আছে, তার মানে তো এটা নয় যে সব অসহায় মেয়েদের আপনার ছেলের বউ করবেন। তোর একটা লাইন বেশি বোঝা অভ্যাস এখন হয়ে গেল না সবই। আমি সব অসহায় মেয়েদের বিয়ে করতে বলিনি, শুধু এই গোলাপ ফোটার আগে পাপড়িগুলোকে ঝরে দিতে দিস না। মেয়েটার কাকি শুধুমাত্র টাকার লোভে একটা 2 বাচ্চার বাপের সাথে বিয়ে ঠিক করলো। ওর কাকা মানে মনিরুল আমার হাতে পায়ে ধরছে, বারবার বলছে আমি যেন কিছু একটা করি, আমি যেন মেয়েটার জীবন নষ্ট হওয়া থেকে বাঁচাই। তুই তো জানিস এই গ্রামে তোর নানুর কত নামকাম আছে, সবাই আমাদের কত সম্মান করে। আমি সবাইকে বলে এসেছি মেয়েটাকে আমি আমার ছেলের বউ করে তুলবো। এখন তুই যদি এই বিয়েটা না করিস, সবার সামনে আমার লজ্জায় মাথা কাটা যাবে, তোর নানুর সম্মানে আঘাত লাগবে। তুই কি চাস সাফি তোর মায়ের অসম্মান হোক, তোকে লোকে তাকে ছিছি করুক? সাফায়াত তার মায়ের অসহায় মুখের দিকে পারেনি বিয়েতে না করতে, একদম অপ্রস্তুতভাবে বিয়েটা হয়ে যায় তাদের। পুরনো কথা মনে হতে নাজমা দেওয়ানের প্রতি অভিমান হয় সাফায়াতের। তিনি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এই গাইয়া বিচ্ছু মেয়ের সাথে বিয়ে দিয়েছেন, যে মাত্র কয়েক মিনিটের মধ্যে তার মতো একজন পুলিশ অফিসারের অবস্থা নাজেহাল করে দিয়েছে। তার মুখে
ছিঁড়ে দেওয়ার হুমকি দিয়েছে। সাফায়াত গ্লাসে পানি এনে সুরার চোখে মুখে পানির ছিটা দিয়েই সুরা সাফায়াতকে হাত ধরে বলল, আমাকে দয়া করে আর মারিস না, এইভাবে মার খেতে খেতে আমি তো মরেই যাব। হে ইউ, আমি তোমাকে কখন মারলাম? উল্টে তুমি আমার মুখ ছিঁড়ে দিতে চেয়েছো, বিচ্ছু একটা। সুন্দর বেটা মানুষ তুই। আমি ভাবছি আমার কাকি স্বপ্নে দেখছিলাম আমার ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তাই কাকি আমার মুখে গরম পানি ছুঁড়ে মারছে। ডোন্ট প্যানিক, আমি তোমার কাকি না। পিকনিক? পিকনিক মানে? সুরার খুব ভালো করে জানা আছে। গ্রামে থাকতে কাকির হাড়ির থেকে চাল চুরি করে আমরা বন্ধুদের সাথে কত পিকনিক করেছি। অবশ্য পরে কাকির হাতে মার খেতে হয়েছে। তুই কি এখন আমার সাথে পিকনিক করবি? চল না, সুন্দর বেটা মানুষ, আমরা পিকনিক করি। অনেকদিন চাল ডাল চুরি করে পিকনিক খাওয়া হয় না। ও গড, এ আমি কার পাল্লায় পড়লাম? আমি বললাম প্যানিক, আর সে শুনেছে পিকনিক। যাই হোক, তুমি পুলিশের কথা শুনে অজ্ঞান হয়ে গেলে কেন? তুই কোনো পুলিশ না, তাই না রে? আমাকে মিথ্যে পুলিশের ভয় দেখাচ্ছিস তুই? তোমাকে মিথ্যে কেন বলতে যাব আমি? আমি সত্যি একজন পুলিশ অফিসার। তাই আমার সাথে কোনো প্রকার ঝামেলা করলে আমি সোজা তোমাকে জেলে ঢুকিয়ে দিব। আল্লাহ গো, এইটা আমার কি সর্বনাশ হইল গো! আমি কি যদি জানতাম আমার পুলিশের সাথে বিয়ে হয়েছে, আমি কিছুতেই এই সুন্দর বেটা মানুষের বিয়ে করতাম না। প্রয়োজনে ওই বুড়া বেটার বউ হতাম। সুরা মাথা চাপড়াতে চাপড়াতে বলল, আল্লাহ গো, আমার আন্ডা বাচ্চাগুলো লুলা হবে গো! এ কী হয়ে গেল আমার জীবনে! আন্ডা বাচ্চার কথা শুনে কাশি উঠতে গেল সাফায়াতের। সে বিরক্ত হয়ে বলল, কী সব আবল তাবল বকছো তুমি? আবল তাবল বকছি না রে, সুন্দর বেটা মানুষ। আমার বন্ধুদের থেকে শুনেছি পুলিশ নাকি খুব খারাপ হয়, সবাইকে খুব মারধর করে, মারে, আর মানুষের অভিশাপে তাদের ছেলেমেয়ে লুলা হয়। হায় আল্লাহ, আমি তো লুলা পোলাপাইনের মা হয়ে যাব গো! এই সমাজে পুলিশের সম্পর্কিত অন্তত বাজে ধারণা নিজেদের মধ্যে পুষে রাখে। তারা সবসময় পুলিশকে নেগেটিভ দিকগুলো তুলে ধরে। তারা দেখতে চায় পুলিশ একটা লোককে মারছে, কিন্তু কেন মারছে, সে কি অপরাধ করেছে, এটা কখনোই জানতে চায় না। আমরা এটা জানি, হিংস্র জন্তুদের, যাদের মানুষের মতো বুদ্ধি নেই, তবুও তারা ততক্ষণ না একজন মানুষের উপর আক্রমণ করে যতক্ষণ না মানুষ তাকে আঘাত করে। সেইখানে জীবজন্তু কোনো কারণ ছাড়া কাউকে আঘাত করতে পারে না, সেখানে একজন বোধবুদ্ধিসম্পন্ন পুলিশ অফিসার কেন নিরীহ মানুষের উপর অত্যাচার করবে? পুলিশের কাছে নাগরিকদের সুরক্ষতা, নিরাপত্তার প্রদান করা হয়। এই পুলিশের জন্য সাধারণ জনগণ নিরাপদে চলতে পারে। এমনকি ঈদের দিন যখন সবাই নিজেদের পরিবার আপনজন নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে, তখন সেই পুলিশ নিজের আনন্দ উৎসব বিসর্জন দিয়ে জনগণকে পাহারা দেয়, যেন তাদের আনন্দ উৎসবের কোনো ত্রুটি না হয়। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যদের বিপদে ঝাঁপিয়ে পড়ে। এসব কাজের জন্য করে পুলিশ সাধারণ জনগণের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু দিন শেষে পুলিশের বদনাম ছাড়া সুনাম হয় না। এসব কথা সুরাকে বলতে গিয়েও নিজের মধ্যে রেখে দেয় সাফায়াত, কারণ সে জানে সুরা তিলকে তাল বানাতে খুব এক্সপার্ট। কিছু একটা ভেবে সাফায়াত নিজের ফোন সুরাকে দেখে বলল, তুমি এতক্ষণে পুলিশের নামে যে খারাপ খারাপ কথাগুলো বলছো, সেগুলো আমি রেকর্ড করে রেখেছি। এরপর যদি আর একটাও বাজে কথা বলো না, আমি প্রমাণসহ তোমাকে জেলে ভরে দেবো। এখন আর একটাও কথা না, চুপচাপ বিছানায় শুয়ে পড়ো। তুই কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? আমি পাশের রুমে আছি। তোমার মতো একটা মেয়ের সাথে একই বিছানায় জাস্ট ইম্পসিবল, বলে সাফায়াত রুমের বাইরে পা রাখার আগে সুরা এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুই আমাকে একা রেখে যেতে পারিস না, সুন্দর বেটা মানুষ। আমার একা থাকতে ডর করে। আমি তো কখনো একা একা একটা বিছানায় থাকি না, আমার সাথে মলিয়াপা থাকতো। আমি একা একা থাকলে যদি পেতনি এসে আমার ঘাড় মটকে দেয়, যদি আমার গোস্ত খেতে হাড্ডিগুলো ফেলে দিয়ে যায়, তখন আমার কি হবে, সুন্দর বেটা মানুষ? সাফায়াত কখনো ভাবেনি সুরা এইভাবে দু হাতে তাকে জড়িয়ে ধরবে। সাফায়াত বিরক্ত হয়ে সুরার থেকে নিজের কে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার সাহস দেখে আমি সত্যিই অবাক হচ্ছি। আমাকে জড়িয়ে ধরার সাহস কী করে হয় তোমার? জড়িয়ে ধরছি তো কী হয়েছে? তোর শরীরে কি এক অংশ মাংস খসে পড়ে গেছে, নাকি ঝলসে গেছে? জড়িয়ে ধরছি, বেশ করেছি। আমার পাড়ার দাদিরা বলেছে বরকে জড়িয়ে ধরে চুমা দিতে হয়, আরও কত কিছু। আর একটা কথা যদি তোমার মুখ থেকে বের হয়, আমি সোজা তোমাকে জেলে ভরে দেবো আসবো, বেয়াদব মেয়ে কোথাকার। যাও গিয়ে শুয়ে পড়ো। এটা শহর, তোমাদের গ্রামের মতো সস্তা ভূত পেতনি আমাদের এইখানে থাকে না। আর যদি পেতনি থেকেও থাকে, সে মানুষের ঘাড়ে মটকাবে না, কোনো পেতনির ঘাড়ে নয়। পেতনিদের ঘাড়ে কটা মাথা আছে যে একটা পেতনির ঘাড়ে ভর করবে? খোঁচাটা তুই আমারে দিলি, সুন্দর বেটা মানুষ। তুই কি বোঝাতে চাইছিস আমি পেতনি? অশিক্ষিত হলে বুদ্ধিমতী আছো তুমি। এখন দয়া করে নিজে ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। তুই এই ঘরে থাক না, সুন্দর বেটা মানুষ। আমার সাথে এক বিছানায় থাকলে তোর গায়ে ফোসকা পড়ে যাবে, তাই তো? ঠিক আছে, তুই বিছানায় থাক, আমি নিচে শুয়ে পড়বো। এমনিতে আমি এই নরম তুলতুলে বিছানায় শুতে পারবো না। এত নরম বিছানা রে বাবা, আমি বিছানায় বসলে ঠাস করে নিচে চলে যাচ্ছে। সাফায়াত কিছু বলতে যাবে, তার আগেই দরজায় টোকা পড়লো। সাফায়াতের দরজা খুলে দেখে তার আম্মি এসেছে। নাজমা দেওয়ানকে দেখে অবাক হয়ে যায় সুরা। সে জোর গলায় বলে উঠল, এই ভালো খালা তুই এখানে? তুই না সেই ভালো খালা যে আমাকে বিয়ের দিন আমাকে আদর করে ভাত মেখে খাইয়ে দিছিলি? আমি তো ভাবছিলাম তুই বরের পক্ষের কেউ, তাই আমাকে এত আদর করছিলি।
তুমি ঠিক আছো ধরছো সুরা, আমি বরের পক্ষের লোক, কিন্তু আমার তো বুড়া চেয়ারম্যানের সাথে বিয়ে হয়নি। এই যে সুন্দর বেটা মানুষ দেখছিস, ও আমার বর রে, বর। আমার বর অনেক সুন্দর, তাই না বল? এই জন্য আমি ওর নাম দিয়েছি সুন্দর বেটা মানুষ। তোমার এই সুন্দর বেটা মানুষের মা আমি। এটা আমার বাড়ি, আর আজ থেকে তোমারও বাড়ি। আমি শুধু সুন্দর বেটা মানুষের মা না, আমি তোমারও মা। এখন থেকে আমাকে ভালো খালা নয়, মা বলে ডাকবে, কেমন? সুরা কি হলো যে কে জানে না, দৌড়ে গিয়ে নাজমা দেওয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল। তিনি দুহাতে সুরাকে জড়িয়ে ধরলেন। সুরা নাক টেনে বলল, তুই সত্যি বলছিস? আমি তোকে মাও ডাকবো? জানিস, ছোটবেলায় বাবা মাকে হারানোর পর তোর মতো করে কেউ আমাকে আদর করেনি, বুকে টেনে নেয়নি, খাইয়ে দেয়নি। তুই সত্যি আমার মা হবি? হ্যাঁ হব রে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি মায়ের আদর ভালোবাসার জন্য সব শর্ত পূরণ করতে পারি। বড়দের সাথে এরকম তুই তুকারি করা যাবে না, এটা ভালো দেখায় না রে মা। বড়রা গুরুজন, আর গুরুজন হচ্ছে সম্মানীয় ব্যক্তি, তাদের সাথে তুই তুকারি করতে হয় না। কিন্তু আমি তো এইভাবে কথা বলি, গ্রামে আমার বন্ধুরা সবাই এমন করেই কথা বলে। সবাই বললে তোমাকে যে বলতে হবে এমন তো কোনো কথা নেই, তোমাকে আদব কায়দা শিখতে হবে, পড়ালেখা শিখতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আমি তোমার কাকাকে কথা দিয়েছি তোমাকে একটা সুন্দর জীবন উপহার দিব। ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। আমি লক্ষ্য করছি তুমি মাঝে মাঝে কয়েকটা কথা শুদ্ধ ভাষায়ও বলো। আমি জানি তুমি পারবে, শুধু একটু একটু চেষ্টা করো। আমি চেষ্টা করবো মা, এই তো আমার লক্ষ্মী মেয়ে। বলে নাজমা দেওয়ান সুরার কপালে চুমু এঁকে দিল। নাজমা দেওয়ান যাওয়ার সময় সাফায়েত হাত ধরে বলল, দেখলি তো মেয়েটা ভালোবাসার কতটা কাঙ্গাল। তোরা দুই ভাই বোন সোনার চামচ নিয়ে জন্মেছিস, যখন যা চেয়েছিস তাই পেয়েছিস, বরং প্রয়োজনে অতিরিক্ত পেয়েছিস। অভাব কাকে বলে বুঝতে পারিসনি। আর মেয়েটা মেয়েটা তোদের মতো সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল, কিন্তু বেশি দিন সেই সুখ ওর কপালে সহ্য হলো না। শুনেছি ওর যখন 6 বছর বয়স ওর মা ওকে ছেড়ে চলে যায়, কিছুদিন পর ওর বাবাও মারা যায়। মেয়েটার জীবনে নেমে আসে অন্ধকার। যে মেয়ে ওর হাতে বই থাকার কথা, সেই সব বয়সে ওর হাতে ধরিয়ে দিয়েছে কড়াই, খুন্তি, গোয়ালের গোবর। আমি এইখানে এসেছিলাম সুরাকে আমার কাছে নিয়ে যাওয়ার জন্য। পরে মনে হলো তুই আমার ছেলে, আমি তোকে সেই শিক্ষায় বড় করিনি। আমি জানি তুই সুরাকে না মানতে পারলেও সুরাকে অসম্মান করবি না। দেখ বাবা সাফি, বিয়েটা যেভাবেই হোক, আমি বলছি না তুই সুরাকে এই মুহূর্তে নিজের স্ত্রী হিসেবে মেনে নে, কিন্তু ভালো না বাসিস ফুলটার অযত্ন করিস না বাবা। তিনি প্রস্থান করলেন। নাজমা দেওয়া যাওয়ার পানে তাকিয়ে সাফায়েত মনে মনে বলল, আম্মি আমাকে কত বিশ্বাস করে ভরসা করে, আর আমি সত্যি তো মেয়েটাকে স্ত্রী হিসেবে না মানলেও তার সাথে ভালো ব্যবহার তো করতেই পারি। সাফায়েত দেখলো সুরা শুধুমাত্র একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ছে। যা দেখে সাফায়েত সুরাকে ডেকে তুলে বলল, বিছানায় গিয়ে শুয়ে পড়ো। না, আমি বিছানায় গেলে তুই আমাকে ছেড়ে চলে যাবি, আর সেই সুযোগে পেতনি এসে আমার ঘাড় মটকে দিবে। আমি কোথাও যাচ্ছি না, আমিও বিছানায় ঘুমাবো। সত্যি? হ্যাঁ। দুজনের মাঝখানে একটা কোলবালিশ দিয়ে সাফায়েত শুয়ে পড়লো। যা দেখে সুরা ও সাফায়েত অপর পাশে আস্তে করে শুয়ে পড়লো। হে আল্লাহ, আমি মনে মনে হয় শহীদ হয়ে যাব। এই তুলতুলে বিছানায় শুতে গিয়ে তুমি এই বিছানাটাকে শক্ত করে দাও আল্লাহ। সুরা কথাটা শুনে সাফায়েত বলল, তুমি যদি না ঘুমাও আর একটা কথা বলো, আমি সোজা বাইরে চলে যাব, আর জানলা দিয়ে পেতনি এসে তোমার রক্ত খেয়ে চলে যাবে। সুরা ভয় পেয়ে সাফায়েতের গেঞ্জি ধরে বলল, আমি ঘুমাচ্ছি। অতঃপর সুরা তার কপাল চাপড়াতে চাপড়া বলল, আয় ঘুম সুরার চোখে পাতায়, না হলে যে সুন্দর বেটা মানুষ আমাকে ছেড়ে দিবে পেতনিদের খাঁচায়। মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ করে সাফায়েতের মনে হলো কেউ যেন তার হাত কামড়ে গোস্ত উঠিয়ে নিয়ে যেতে চাইছে। সাফায়েত ব্যথায় কাঁকিয়ে উঠে জলদি রুমের লাইট জ্বালিয়ে দিয়ে দেখে সত্যি সত্যি সুরা তার হাত কামড়ে ধরে রেখেছে। মনে হচ্ছে তার হাত একটা লেগ পিস, আর সুরা সেই লেগ পিস থেকে গোস্ত ছিঁড়ে খেতে যাচ্ছে। সাফায়েত তৎক্ষণাৎ সুরা থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দেখে সুরা হাতের কামড়ে সব স্পষ্ট ফুটে উঠেছে তার হাতে। সাফায়েত একটু জোর দিয়ে সুরার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়, যার ফলে সুরা জেগে যায়। সুরাকে জাগতে দেখে সাফায়েত রাগান্বিত হয়ে বলে, আর ইউ ক্রেজি? জীবনে কখনো গোস্ত খাওনি? আর খাবে কিভাবে? মনে হয় না জীবনে কোনো গোস্ত চোখে দেখেছো। শেষ পর্যন্ত আমার হাতটা বেছে নিলে ছিঁড়ে খাওয়ার জন্য। সুরে তার 32টা হাত দাঁত বের করে এক গাল হেসে বলল, কি হয়েছে জানিস সুন্দর বেটা মানুষ, আমি স্বপ্নে দেখছিলাম তুই আমাকে বড় রেস্টুরেন্টে নিয়ে গেছিস। সাফায়েত সুরাকে হাত থামিয়ে দিয়ে বলল, 1 মিনিট। রেস্টু ফেস্টু কি? আরে রেস্টু ফেস্টু যেখানে বড় বড় সাহেবরা খাবার খেতে চায়, ওটা রেস্টুরেন্ট, রেস্টু ফেস্টু নয়। ওই আর কি, যে মিতের মা সেইও মাই মা, শুনবি তো? তারপর কি হয়েছে? তুই আমাকে ওইখানে নিয়ে গেছিস, আমি গিয়ে দেখি যে টেবিলের উপর এত এত খাবার, যা দেখে আমার জিভে পানি এসে গেল। আমি খপ করে একটা মুরগির রান নিয়ে সবাই কামড় দিচ্ছি, খেতে পারলাম না। এর মধ্যে তুই আমার থেকে রানটা ছিনিয়ে নিলি।
ওটা রান ছিল না গাধা, ওটা আমার হাত ছিল। সুরা মন খারাপ করে বলল, ও আমি তো সত্যিই মনে করছিলাম আমার সাথে শুধু এরকম হয় ক্যা। তো সুন্দর বেটা মানুষ, জানিস আমাদের ঘরের পাশে একটা নারকেল গাছ আছে। তো আমি ছোটোবেলায় স্বপ্নে দেখতাম যে ওই নারকেল গাছের গোড়ায় বসে হি করছি, কিন্তু ঘুম থেকে উঠে দেখতাম আমার বিছানা ভিজে গেছে। আমি বিছানায় হিসি করে দিয়েছি। আবার 32টা দাঁত বের করে হো হো করে হেসে উঠল। বুকের উপর ভারী কিছু অনুভব করার সাথে সাথে ঘুম ভেঙেছে সাপায়াতের। সে চোখ খুলে দেখে সুরা তার বুকের উপর বিছানা বিড়াল ছানার মতো লেপ্টে আছে। যা দেখে সাপায়াতের রাগ হলেও কিছু না বলে সুরাকে বালিশে শুইয়ে দিয়ে নিজে ওয়াশরুমে উজু করে মসজিদে চলে যায়। ফজরের সালাদ আদায় করতে হবে। সাপায়াত বাইরে যাওয়ার সাথে সাথে টিপ টিপ করে চোখ খুলে সুরা। তার ঘুম সাপায়াতের আগে ভেঙে গেছে, কিন্তু সুরা যখন দেখেছে সে সাপায়াতের বুকের উপর শুয়ে রয়েছে, তখন ইচ্ছে করে না উঠে ঘুমের ভান ধরে সেভাবেই পড়ে থাকে। যদিও তার ভালো লাগছিল, আবারও ভয় করছিল যদি সাপায়াত তাকে বকা দেয়। কিন্তু যখন দেখলো তার বর কিছুই বলছে না, তখন সে মটকা মেরে সেভাবেই পড়ে থাকলো। আর সাপায়াতকে বাইরে যেতে থেকে সে লাফ দিয়ে উঠে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, গত রাতে মাজেদা খালা বলেছে এটা কলঘর, আর বড়লোকদের বাসায় কী জানি বলে। ও হ্যাঁ, মনে পড়েছে, ওয়াশরুম। অতঃপর সুরা ওয়াশরুমে ঢুকে বলল, বড়লোকদের ওয়াশরুমে কত সুন্দর রে বাবা, সাবান, স্নো, পাউডার, শ্যাম্পু, আয়না সব কিছু আছে। রাতে মাজেদা খালা আমাকে দেখাই দিছিল কোনটা কেমনে কী করতে হবে। ধুর সাতার মাথা, আমি তো সব ভুলে গেছি। খালা কী কী বলেছিল, এখন আমি উজু করব কেমন করে। সুরা শাওয়ার করে কাছে গিয়ে বলবো, আমার ঠিক মনে আছে, খালা বলেছিল এটা মোচড় দিলে পানি পড়বে। সুরা তৎক্ষণাৎ এক গাল হেসে শাওয়ার চালু করে দিল, আর উপর থেকে পানি এসে তাকে ভিজিয়ে দিতে লাগলো। যা দেখে সুরা বলল, আরে আরে, এই বাড়ির ছাদ ফুটো হয়ে গেল নাকি? বৃষ্টির পানি ভিতরে এলো কেমনে? এইখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই রুমের ভিতরেও বৃষ্টি হচ্ছে, তার মানে নরম তুলতুলে বিছানাও ভিজে যাচ্ছে। পরক্ষণে সুরা ওয়াশরুমের সামনে এসে বলল, কিন্তু রুম তো শুকনো। ও তার মানে এই যন্ত্রটা থেকে বৃষ্টি হচ্ছে। প্রায় 30 মিনিট পরে সাপায়াত মসজিদ থেকে এসে দেখলো সুরা বিছানায় নেই। সুরাকে না দেখে একটু চিন্তিত হয়ে গেল সাপায়াত। তৎক্ষণাৎ চোখ গেল ওয়াশরুমে থেকে। ওয়াশরুমের দরজা খোলা, ভেতর থেকে পানির আওয়াজ হচ্ছে। সাপায়াত কয়েকবার এই মেয়ে করে ডেকে সুরা সাড়া না পায়। ওয়াশরুমে গিয়ে দেখলো সুরা কাক ভেজা হয়ে শাওয়ার বন্ধ করার চেষ্টা করছে। সাপায়াত এগিয়ে গিয়ে শাওয়ার বন্ধ করে দিয়ে ধমকেশ্বরে বলল, এত সকাল সকাল গোসল করতে কে বলেছে তোমাকে? সব কাজে তোমার পাকনামি করা লাগবে? বেয়াদব মেয়ে একটা, জ্বালিয়ে মারছে আমাকে। সুরা ভয় পেয়ে ন্যাকা কান্না করে বলল, আমি গোসল করতে আসিনি, আমি তো উজু করতে আসছিলাম। কিন্তু যে উজু করার জন্য এই যন্ত্রটা চালু করেছে আর বৃষ্টি শুরু হয়েছে। ন্যাকা কান্না বন্ধ করো, তাড়াতাড়ি চেঞ্জ করো, না হলে ঠান্ডা লেগে জ্বর বাঁধিয়ে নিবে। আর জ্বর হলেই সমস্যা কি? আমি তো আছি তোমার সেবা শুশ্রূষা করার জন্য। আমি তো তোমাকে তোমার দাসের হুকুম বানিয়ে রেখেছো। আমি তো জামা কাপড় আনিনি, ভেতর থেকে আমার একটা জামা এনে দিবি, সুন্দর বেটা মানুষ। না দিব না। রাতে আমি কি বলে গেছিল তোমাকে? তুই তোকারি করতে না করেছিল, ভুলে গিয়েছো সেসব কথা? 4 আঙ্গুলে একটা মেয়ে হয়ে সাপয়ের দেওয়ানকে সাথে তুই তোকারি করছে। আর একবার যদি তোমার মুখে তুই তোকারি বেটা মানুষ শুনেছি না, তোমার মুখ একদম ভেঙে দিব আমি। কথাটা মাথায় থাকে যেন। সাপায়াত রুমে এসে দেখে কোথাও সুরার জামা কাপড় নেই। সে কী করবে বুঝতে না পেরে তার বোন নুজাইফাকে কল করে একটা ড্রেস দিয়ে যাওয়ার জন্য। কিন্তু নুজাইফা কল রিসিভ করার আগে নাজমা দেওয়ান তার নিজের একটা শাড়ি আর প্রয়োজনীয় সব কিছু নিয়ে এসে বলল, মেয়েটা বাড়ি থেকে ওর জামা কাপড় কিছুই নিয়ে আসেনি, তাই আপাতত আমার এই শাড়িটা নিয়ে আসলাম, এখনকার মতো এটা পড়ুক। আর তুই আজকে সুরাকে সাথে করে নিয়ে কয়েকটা ড্রেস কিনে দিবি। সরি আম্মি, আমার আজ অফিস আছে, আমি যেতে পারবো না। আপনি বা নুজাইফা গিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে, কিন্তু সুরা কোথায়? ওকে দেখছি না যে। ওয়াশরুমে গিয়ে দেখেন আপনার সুরা আছে, যে উজু করতে গিয়ে গোসল করে বসে আছে। বেয়াদব অসভ্য মেয়ে একটা, শুধুমাত্র আপনার জন্য ওকে সহ্য করছি আমরা, কিন্তু আর সহ্য করব না আমি। আপনি ওকে আমার রুম থেকে নিয়ে যাবেন। নাজমা দেওয়ান প্রতিউত্তরে কিছু না বলে ওয়াশরুমে গিয়ে দেখে সুরা কাক ভেজা কাপড়ে দাঁড়িয়েছে। তিনি সুরাকে শাড়ি দিয়ে চলে আসতে যান। এমন সময় সুরা পিছন থেকে ডেকে বলল, আমি তো শাড়ি পরতে পারি না মা, তুমি কি আমাকে শাড়িটা পরিয়ে দিবে? পরক্ষণে সুরার মনে হলো সে আবারও তুই করে বলে ফেলছে। তৎক্ষণাৎ সুরা দাঁত দিয়ে জিভ কেটে বলল, এই মুখ ফসকে তুই বেরিয়ে গেছে। এই আমার চোখ ছুঁয়ে বলছি, আমি আর কখনো তুই করে বলবো না। মনে থাকবে তো? হ্যাঁ মা, খুব করে মনে থাকবে। নাজমা দেওয়ান মিষ্টি হেসে সুরাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। ড্রেসিং টেবিলের উপর আমি কিছু গহনা রেখে এসেছি, ওগুলো পরে নিচে আসবি কেমন? ঠিক আছে মা। সুরা কাক ভেজা কাপড় ব্যালকনিতে মেলে দিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে
চুড়ি কানের দুল পরে একটু জোরের সাথে বলল, উমা, বড়লোকদের শাড়ি চুড়ি পরে আমাকে কি সুন্দর লাগছে, একদম যেন আসমানের পরি। কিছুদিন আগে বুড়িগঙ্গা নদীর তীরে একটা মহিলার লাশ পাওয়া গেছে। সেই কেসের দায়িত্ব সাফায়াতের উপর পড়েছে। সাফায়াত সেই কেসের ফাইল চেক করছে। এমন সময় সুরার চিৎকার শুনে আয়নার মধ্যে একটা মায়াবী চেহারা দেখে থমকে যায়, যে চেহারার মধ্যে নেই কোনো প্রসাধনী ব্যবহার। হঠাৎ সাফায়াতের নজর দেয় সুরার হাঁটু পর্যন্ত লম্বা চুলের দিকে। চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে টাইলস ভিজে গেছে। সাফায়াত কি মনে করে যেন ফাইল বিছানার উপর রেখে হাতে একটা টাওয়াল নিয়ে সুরার পিছনে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো মুছে দিয়ে দিয়ে বলল, যে চুলের যত্ন নিতে পারে না সে এত বড় চুল রাখার কি দরকার, বেয়াদব মেয়ে। মনুল কাকার থেকে শুনেছি আমার বাপ নাকি আমার চুল অনেক পছন্দ করতো। তিনি আমার চুলে শ্যাম্পু করে দিত, তেল দিয়ে দিত, চুলে বেনি করে দিত। ছোটবেলা থেকে নাকি আমার চুল বড়। অবশ্য কাকি অনেকবার চুল কেটে দিতে চাইছে। সে বলতো আমি এত বড় চুলে তেল শ্যাম্পু দিতে পারবো না, কিন্তু কাকা কাটতে দেয়নি। প্রথম প্রথম আমার বিরক্ত লাগলো, কিন্তু পরে যখন জানতে পারলাম আমার চুল আমার বাপের অনেক পছন্দ ছিল, তখন আর আমার বিরক্ত লাগেনি। আমার মনে হয় এই চুলে আমার বাপের হাতের ছোঁয়া আছে, ভালোবাসা মিশে আছে। বলতে বলতে সুরার চোখ ভিজে এলো। যা দেখে সাফায়াত বলল, তোমাদের মেয়েজাতির এই এক সমস্যা, কিছু পারো না পারো, কথায় কথায় ঠিক চোখের নাকের পানি এক করে দিতে পারো। কথায় কথায় এমন চোখের পানি ফেলে কি শান্তি পাও বলো তো। সাফায়াতের কথা শুনে সুরা তৎক্ষণাৎ সাফায়াতের দিকে ঘুরে শার্টটা টেনে নিজের নাক পরিষ্কার করে কিছু বলার আগে সাফায়াত চিৎকার করে বলে, ছি ছি, এটা কি করলে তুমি? নাক পরিষ্কার করার জন্য আর কিছু পেলে না, বেয়াদব মেয়ে? এমন ভাব করছেন যেন আমি আপনার শার্ট দিয়ে নাক নয় হাগু পরিষ্কার করছি। নাকে তো শুধু পানি থাকে, একটু পানি মুছছি তো কি হয়েছে? সাফায়াত প্রতি উত্তরে কিছু না বলে আগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। তার যাওয়ার পানের দিকে তাকিয়ে সুরে বলল, যাবা, আমি তো আর তোর সাথে তুই তোকারি করিনি, তাহলে বেটা এমন রাগ করলো কেন? আমি কি খারাপ কিছু বলেছি বা করেছি? আমাকে কি তোমার মানুষ মনে হয় না নাজমা? তোমাকে কতবার করে বললাম এমন একটা গাইয়া অশিক্ষিত মেয়ের সাথে সাপের বিয়ে দিয়ে ছেলেটার জীবন নষ্ট করে দিও না, কিন্তু তুমি তো আমাকে মানুষ বলে মনেই করো না। আমার কথার কোনো মূল্য আছে তোমার কাছে? সাপি যেমন তোমার ছেলে তেমনি আমারও ছেলে। ওর জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার একার নয়, আমারও আছে। একে তো তুমি বিয়ে দিয়ে মস্ত বড় একটা ভুল করেছো, এখন আবার চাচ্ছ সেটাকে ঢাকঢোল পিটিয়ে পুরো শহর মানুষকে জানতে, তাদেরকে এটা জানতে চেয়েছে যে শহরের নামকরা একজন বিজনেসম্যান শফিকুল দেওয়ান তার একমাত্র ছেলে সাফায়াত দেওয়ানকে একজন গাইয়া অশিক্ষিত মেয়েকে বিয়ে নিয়ে এসেছে। দেখো নাজমা, তুমি খুব ভালো করে জানো এই সমাজে আমার যথেষ্ট নাম কাম আছে। সবাই যখন জানবে আমার একমাত্র ছেলের বউ একটা গাইয়া অশিক্ষিত, তখন সমাজে আমি মুখ দেখাতে পারবো? লোকে ছিছি করবে আমাকে। এত অহংকার তোমার সমাজের লোকদের নিয়ে? তুমি কি করবে? সমাজ আমাদের খেতে পড়তে দিবে না? আজ সমাজের দোহাই দিয়ে তুমি মেয়েটাকে হেও করে দেখছো, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। তবে আমিও বলে রাখি, আজ তুমি যে মেয়েটার জন্য সমাজে মুখ দেখাতে পারছো না, সমাজের সামনে তার পরিচয় করিয়ে দিতে চাচ্ছ না, তাকে দূরে ঠেলে দিচ্ছ, একদিন সেই মেয়েটাকে তুমি বুকে টেনে নেবে, তাকে নিয়ে তুমি গর্ববোধ করবে, পুরো শহরকে জানাবে এই গাইয়া অশিক্ষিত মেয়েটা তোমার একমাত্র ছেলের বউ। চ্যালেঞ্জ করছো আমাকে? ধরে নাও চ্যালেঞ্জ করলাম। আমি মেয়েটাকে এমনভাবে তৈরি করব যে তুমি তাকে গাইয়া অশিক্ষিত বলতে গেলে 10 বার ভাবতে হবে। আমি সত্যি ভাবতে পারিনি তুমি এতটা নীচ মনের। মনুষ্যত্ব বোধ একজন মানুষের বড় পরিচয়, তোমার মধ্যে সেই মনুষ্যত্ব বোধটুকু নেই। তুমি একটা বাইরের মেয়ের জন্য আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছো নাজমা। সুরা বাইরের মেয়ে নয়, ও এ বাড়ির একমাত্র ছেলের বউ। আর সুরাকে নিয়ে যদি তোমার এতই সমস্যা থাকে, আমি বাধ্য হব মেয়েটাকে নিয়ে অন্যত্র চলে যেতে। সুরা সুন্দর করে সেজেগুজে নিচে আসতে যাচ্ছিল, এমন সময় উপর থেকে নাজমা দেওয়ান আর শফিকুল দেওয়ারের কথা কাটাকে থেকে তার পা থমকে যায়। সুরা নাজমা দেওয়ানকে চিনলেও শফিকুল দেওয়ারকে চেনে না, তবে তার কথার ধরন দেখে বুঝতে পারে এটা তার শ্বশুর, যে তাকে তার পুত্রবধূ হিসেবে মানতে নারাজ। সুরা তার শ্বশুর শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি দেখে আর সাহস হয় না নিচে যাওয়ার জন্য। সুরা চোখের পানি মুছে নিজের রুমের দিকে পা বাড়ানোর আগে নুজাইবা সুরাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, শুভ সকাল ভাবিমণি, আমাকে চিনতে পারছে তো? আম্মির সাথে আমিও তোমাদের বাড়ি গিয়েছিলাম, তখন অবশ্য তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র মিষ্টি ভাবি লাগো। অবশ্য আমরা দুজন সমবয়সী, তাই তোমাকে আমি তুমি করে বলবো, কেমন? সুরা মুখে কিছু বললো না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। নুজাইফা বুঝতে পারলো সুরার মন খারাপ। সে সুরার মন ভালো করার জন্য বলল, আচ্ছা তুমি এত কিউট কেন বলো তো? আমি যদি ছেলে হতাম আমি তোমাকেই বিয়ে করতাম। ভাইয়া তোমাকে দেখে নিশ্চয় মুগ্ধ হয়ে তাকিয়েছিল। আচ্ছা বলো তো তোমাদের বাসরাতে কী কী হয়েছিল? ভাইয়া তোমাকে নিশ্চয় অনেক আদর্শ করছে। তৎক্ষণাৎ সুরা নিজের খোলস থেকে বেরিয়ে এসে বলো, জানো রাতে কী হয়েছে? আমি কিভাবে জানবো তোমাদের বাসরাতে কী হয়েছে? আমি গোমরামুখ পুলিশের হাতে কামড় দিয়েছি বলে হো হো করে হেসে উঠল সুরা। গোমরামুখ পুলিশ? হ্যাঁ, তাকে আমি একটা
ভালো নাম দিছিলাম, সুন্দর বেটা মানুষ, কিন্তু তার সেই নাম পছন্দ হয়নি, তাই তো আবার নতুন করে গোমরামুখো পুলিশ রাখছি। ভালো হয়েছে না? নুজাইফা বুঝতে পারলো মেয়েটা অনেক সহজ সরল। সে বলল, হ্যাঁ, ভাইয়ের সাথে গোমরামুখো পুলিশ নামটা একদম পারফেক্ট হয়েছে, আর তোমাকে ভাইয়ের সাথে দারুণ মানিয়েছে, যাকে বলে মেড ফর ইচ আদার। এটা আমার মন রাখতে বলছো তাই না? আমি অশিক্ষিত হলে এতটুকু বুঝতে পারছি যে আমি তোমার ভাইয়ের যোগ্য না। কোথায় তোমার ভাইয়া আর কোথায় আমি? আমি তো তোমাদের বাড়ির কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখি না। এইভাবে বলছো কেন ভাবি? কেউ কি তোমাকে কিছু বলেছে? ভাইয়া হয়তো একটু রাগ করেছে, কিন্তু আমার ভাইয়া এমন না যে কোনো মেয়েকে অসম্মান করবে, তার গায়ে হাত তুলবে। আমাদের জন্য তোমাদের পরিবারে অশান্তি শুরু হয়েছে, শুধুমাত্র আমার জন্য শ্বশুর শাশুড়ির মধ্যে ঝগড়া হয়েছে। তবে এটা দেখে আমার ভালো লাগছে না। মনুর কাকার পরে কেউ একজন আমার জন্য ভাবে, আমার জন্য নিজের বরের সাথে মুখে মুখে তর্ক করছে। ও শুধুমাত্র আমি তোমার আপন হয়ে গেল, আমি তোমার কেউ না? সুরা কিছু বলতে যাবে তার আগে মাজেদা এসে বলল, ননদ ভাবিতে মিলে কি গল্প হচ্ছে শুনি তো? শুধু গল্প খেয়েই পেট ভরবে নাকি নাস্তা করা লাগবে? এই তো যাচ্ছি বলে নুজাইবা সুরাকে নিয়ে নিচে নেমে আসলো। সুরাকে দেখে নাজমা দেওয়ান বুকে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলো, যাও মা, টেবিলে গিয়ে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। তুমি কি কি পছন্দ করো আমাকে বলবে কেমন? আমি নিজে হাতে তোমাকে পছন্দের রান্না করে দেবো। ঠিক আছে মা, বলে সুরা চেয়ারে বসে সবে এক টুকরো পরাটা মুখে দিছে। এমন সময় শফিকুল দেওয়ান ডাইনিং টেবিলে উপস্থিত, যা দেখে সুরা একটু ভীত হয়ে চেয়ার ছেড়ে উঠে তার খাবারের প্লেট নিয়ে ফ্লোরে বসে খাওয়া শুরু করলো। সুরাকে নিচে খেতে দেখে মাজদা এগিয়ে এসে বলল, এমা নতুন বউ, তুমি চেয়ার টেবিল ছেড়ে নিচে বসে খাচ্ছ কেন? টেবিল চেয়ারে বসে বুঝি খেতে পারো না? হ্যাঁ, আসলে আমি তো কখনো টেবিল চেয়ারে বসে খাইনি, আমি খেতাম মাটিতে। মনুল কাকা যখন বাড়িতে থাকতো তখন সবাই একসাথে খেতাম, কিন্তু কাকা যখন কাজের জন্য শহরে আসতো তখন চাচি আমাকে ঠিকমতো খেতেই দিত না। সবার খাওয়া শেষ হওয়া যদি অবশিষ্ট থাকতো খাবার, সেটুকু দিত, অথচ তার ছেলে মেয়েকে খাবার খেতে না পেরে নষ্ট করতো। একদিন তো পেটের জ্বালা সহ্য করতে না পেরে বাসন মাজতে গিয়ে মলিয়ে পা সুজন ভাইয়ের ফেলে দেওয়া খাবার খাচ্ছিলাম। চোখের পানি মুছতে লাগলো সুরা। তোমার কি আর একটু পরোটা লাগবে বউ? আমি কি এনে দেবো? না খালা, এটুকু খেলেই আমার পেট ফুলে কাঁঠাল হয়ে যাবে, মনে হয় আমি যেন 7 মাসের পথে। হা হা। সুরার কথা শুনে হেসে উঠল মাজেদা। পরক্ষণে তিনি বলল, দেখো মা, তুমি এবাড়ির বউ, এবারের নিয়মকানুন আচার আচরণ শিখতে হবে, তোমাকে সফি বাজানের যোগ্য হয়ে উঠতে হবে, টেবিল চেয়ারে বসে খাওয়া অভ্যাস করতে হবে। আমি তো টেবিল চেয়ারে খেতে চাইছিলাম, কিন্তু আমি সকালে শুনেছি আমার শ্বশুর আমাকে পছন্দ করে না, আমার জন্য তিনি ভালো মার সাথে ঝগড়া করেছেন। এখন তিনি আমাকে টেবিলে খেতে দেখে নিজে না খেয়ে চলে যান, তাই তো আমি টেবিল থেকে চলে আসলাম। বা, তুমি তো খুব বুদ্ধিমতী বউ, কিন্তু এইভাবে শ্বশুরের থেকে আড়ালে আড়ালে থাকলে তার মন জয় করতে পারবে না নতুন বউ, তোমাকে তোমার শ্বশুরের মন জয় করতে হবে। আমি পারবো না খালা, ওনাকে দেখে আমার ভয় করে, মনে হয় যেন উনি কোনো মানুষ না, আস্ত একটা দৈত্য। এটা অবশ্য তুমি ঠিক বলেছো নতুন বউ, বলে হো হো করে হেসে উঠল মাজেদা আর সুরা। দূর থেকে সুরা আর মাজেদাকে হাসাহাসি করতে দেখে শফিকুল দেওয়ান বলল, খুব তো বড় মুখ করে গেছিলে এই গাইয়া মেয়েকে তুমি সাফির যোগ্য করে তুলতে, কিন্তু তুমি বোধহয় জানো না কুকুরের পেটে কখনো ঘি হজমে না। দেখো কিভাবে চেয়ার টেবিল ছেড়ে নিজে বসে রাজহাঁসের মতো খাবার গপ গপ করে খাবার গিলছে, যেন এমন খাবার জীবনের চোখে দেখেনি। এই বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতা রাখে না। আমি তোমাকে আবারও বলছি নাজমা, আশেপাশের লোকজন জানার আগে তুমি মেয়েটাকে এখান থেকে নিয়ে এসেছিলে সেখানে রেখে আসো। মেয়েটা আমাদের মান সম্মানে ধুলোয় মিশে দেবে। তুমি কি চাইছো আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই? বুঝতে পারছি না একটা অসহায় এতিম মেয়েকে নিয়ে তোমার এত সমস্যা কিসের? মেয়েটা এত মায়াবী চেহারা, দেখলেই কেমন জানি মায়া লাগে, বুকে জড়িয়ে নিতে ইচ্ছা করে, কথায় কথা বাড়ে। তবু এই কথাটা আমি না বলে থাকতে পারছি না শফিকুল। ভুলে যাও না তুমিও একজন এতিম ছিলে। কাকা কাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার বাবা তোমাকে আদর স্নেহ দিয়ে বড় করেছেন, পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছেন, তবেই না তুমি আজ শহরের একজন নামকরা বিজনেসম্যান হতে পারছো। কই, আমি তো, আমার পরিবার তো কখনো তোমার সাথে এমন আচরণ করিনি, তোমাকে এতিম বলে ছুঁড়ে ফেলে দেয়নি। একবার সুরার জায়গায় নিজেকে বসিয়ে দেখো শফিকুল। আমরা যদি তোমাকে ছুঁড়ে ফেলে দিতাম, আজ তুমি সুরার মতো অশিক্ষিত গেয়েও আনস্মার্ট হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে। তুমি আমাকে খোঁচা দিচ্ছ নাজমা? খোঁচা নয় শফিকুল, আমি তোমার পরিস্থিতির কথা বোঝাতে চাইছি। পরিস্থিতি মানুষকে কখন কোথায় নিয়ে যায় এটা কেউ বলতে পারে না। সুরার পরিচয় নিয়ে তোমার সমস্যা আছে তাই তো? ঠিক একদিন, আমি যতদিন না পর্যন্ত সুরাকে এইবারের উপযুক্ত বউ হিসাবে গড়ে তুলতে পারছি, ততদিন কেউ সুরার আসল পরিচয় জানবে না। সবাই এটা জানবে যে সুরা আমার বোনের মেয়ে। সাফায়েত নাস্তা শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এমন সময় সুরে এসে বলল, এ পুলিশ, পুলিশ, তুই কি আমার উপর রাগ করছিস? সুক্কু, রাগ করেছেন? আমি আপনার শার্টে নাকের পানি মুছছি তাই না? আমি আপনার শার্ট একদম পরিষ্কার করে ধুয়ে দেবো, তবুও
তুই আমার উপর রাগ করে থাকিস না। তুমি যে কাজ করেছো তাতে আমার উপর রাগ করবো না তো কি করব? তোমাকে কোলে নিয়ে ঘুরে বেড়াবো? সুরা খুশি হয়ে তার 2 হাত উঁচু করে দিয়ে বলল, সত্যি কোলে নিবি রে পুলিশ, নে নে। সাফায়েত সুরার কথায় বিরক্ত হয়ে তার হাতে থাকা চিরুনি নিচে ছুঁড়ে ফেলে দিয়ে সুরার 2 বাহু চেপে ধরে বলল, তুমি আরও এসেছো ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে? তোমার জন্য যে আমাদের সুখের সংসার অশান্তি সৃষ্টি হয়েছে এটা কি তুমি বুঝতে পারছো? শুধুমাত্র আমি আর বাবার মধ্যে তোমার জন্য দূরত্ব সৃষ্টি হয়েছে, আমাদের সংসার শেষ হতে চলছে। সাফায়েত সুরার বাহু থেকে এমনভাবে চেপে ধরেছে যে ব্যথায় চোখ থেকে পানি গড়িয়ে পড়ে সুরার চোখে পানি থেকে সাফায়েত তৎক্ষণাৎ সুরার বাহু ছেড়ে দিয়ে বলল, তোকে যেন কখনো আমার চোখের সামনে না দেখি, তাহলে কিন্তু একদম খুন করে ফেলবো তোকে, বলে সাফায়েত বেরিয়ে গেল। সাফায়েত যাওয়ার পরে তাকে সুরা ধপ করে নিচে বসে পড়ে বলল, সত্যি তো আমার জন্য তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। আমি আসলে একটা অপয়া অলক্ষী। বাপ-মা যে কেন আমাকে একা রেখে চলে গেল, আমি কি করব এখন? কোথায় যাব? কাকার সংসারে থাকাকালীন আমি তাদের সংসারে অশান্তির কারণ ছিলাম, আর এখন সেই অশান্তির কারণ হয়ে গেছে। অতঃপর সুরার চোখের পানি মুছে বলল, না না, আমি কারো অশান্তির কারণ হতে চাই না। আমি চাই আমার পুলিশ বর, ভালো শাশুড়ি, দৈত্য শাশুড় ভালো থাকুক। বলে সুরা নিচে এসে দেখলো দরজা খোলা রয়েছে, অথচ নিজে কেউ নেই, সবাই তো যার যার রুমে রয়েছে। সুরা তৎক্ষণাৎ কিছু না বলে তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়লো। সে জানে না তার গন্তব্য কোথায়। সে হাঁটতে হাঁটতে শহরের মধ্যে চলে এসেছে। শহর এত গাড়ি দেখে সুরার হাত পা কাঁপতে লাগলো। সকাল সকাল সাধারণত জনজটের সমস্যার সৃষ্টি হয়, তাই তাদের মধ্যে তাদের নিজেদের গন্তব্য সময়ের মতো পৌঁছানোর জন্য সুরার দিকে কারো কোনো খেয়াল নেই। সে বুঝতে পারছে না কোন দিক থেকে কোন দিকে যাবে। হঠাৎ সুরার খেয়াল হলো সাফায়েত রাস্তার অপর প্রান্তে পুলিশ ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, যা দেখে সুরার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মুহূর্তের মধ্যে সুরা ভুলে যায় পুলিশ বরের কথা করা অপমানের কথা। সে কোনো দিকে না তাকিয়ে পুলিশ বলে দৌড়ে যায় পুলিশ বরের কাছে যেতে চায়, কিন্তু তার আগে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে সুরাকে ফেলে দেয়। মুহূর্তের মধ্যে সুরার কোমল রক্তাক্ত দেহ নিচে পড়ে যায়। কি বলেছিলাম আমি? মেয়েটাকে পাওয়া যাচ্ছে না মানে? আমি তো বাড়ি থেকে আসার সময় আমার রুমে এসেছিল। হ্যাঁ সাপি, কোথাও সুরাকে পাওয়া যাচ্ছে না। আপনি মেয়েটাকে চিনতে পারেননি আম্মি? আজ তো একটা বিচ্ছু মেয়ে, দেখেন কোথাও একটা মটকা মেরে পড়ে আছে। তুই সুরাকে চিনতে পারলি না? আমি তাকে চিনতে ভুল করিনি। মেয়েটা একদম খাঁটি সোনা। আমার তো সন্দেহ হচ্ছে তোকে নিয়ে। আমি শেষবার সুরাকে তোর রুমে যেতে চেয়েছিলাম, এরপর থেকে মেয়েটাকে আর দেখা মেলে নেই। তুই সুরাকে আবার কিছু বলিসনি তো? হ্যাঁ আমি বলেছি আম্মি, কিন্তু সেরকম কিছু তো বলিনি। শুধু বলেছি আমার রুমে আসবে না, ব্যাস। এটুকু কথা তো রাতেই বলেছিলাম, কিন্তু তারপরে আমি এসেছিল আমার রুমে। তাহলে হঠাৎ করে কোথায় গেল মেয়েটা? আমারও একই প্রশ্ন, কোথায় গেল মেয়েটা? ভেতরটা কেমন যেন কু গাইছে। ওর তো শহরের কিছুই চেনা জানে না। মেয়েটার কোনো বিপদ হলো না তো? ডোন্ট ওয়ারি আম্মি, আমি বাসায় আসছি, দেখছি কি করা যায়। সাফায়েতের ফোন রেখে দিয়ে 4 আঙ্গুলের মেয়ের আমার উপর রাগ দেখায়। সকালবেলা একটু কথা শুনে যে তার অমনি দস্যিপনা শুরু হয়ে গেছে। সবাইকে টেনশনে ফেলে দিচ্ছে, কোথায় মটকা মেরে পড়ে আছে। মেয়েটাকে একবার হাতে পাই একদম হাড্ডিগুড্ডি ভেঙে জেলে ঢুকিয়ে দিব। অসভ্য বেয়াদব একটা মেয়ে জ্বালিয়ে মারছে আমাকে। রাগে গজগজ করতে সাফায়েত গাড়িতে উঠতে যাবে, তার আগে একজন কনস্টেবল এসে বলল, স্যার, রাস্তার অপর প্রান্তে একটা মেয়ে অন্তত বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হচ্ছে একদম লুলা হয়ে যাবে, ব্লিডিং হচ্ছে প্রচুর। কিন্তু অপরিচিত একটা মেয়েকে কেউ হসপিটালে নিয়ে যেতে চাচ্ছে না। তুমি এক কাজ করো শাকিল, অ্যাম্বুলেন্স করে আর মেয়েটাকে হসপিটালে নিয়ে যাও, আর মেয়েটার পরিবারের সদস্যদের খবর দাও। স্যার, ছোট্ট মাউথে একটা বিগ কথা বলছি। আপনি এমনভাবে বলছেন যে মেয়েটা আমার ম্যারেড করা বউ। আমি যাব আর আমার শ্বশুর শাশুড়িকে খবর দিয়ে বলবো যে আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে স্যার, মেয়েটার পরিবারকে আমি কোথায় খুঁজে পাবো? রাবিশ, আগে তাকে নিয়ে হাসপাতালে যাও, তারপর মেয়েটার ব্যাপারে খোঁজ নিয়ে তার পরিবারকে ইনফর্ম করো। সাফায়েত নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সাফায়েত বাড়িতে এসে কলিং বেল দেওয়ার সাথে সাথে নাজমা দেওয়ান দরজা খুলে দিল, যেন সাফায়েতের অপেক্ষায় ছিল তিনি। সাফায়েতকে দেখা মাত্র সাফায়েতের বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, মেয়েটা কোথায় চলে গেল রে সাপি? মেয়েটার দায়িত্ব নিয়েছিলাম আমি। আমি ওর কাকা মনিরুলকে কী জবাব দেবো? গ্রামের লোকদের সামনে মুখ দেখাবো কি করে? আপনি সব জায়গায় ঠিক করে দেখেছেন তো? হ্যাঁ, আমি বাড়ির প্রতিটা কোণায় দেখেছি, কোথাও সুরা নেই। আর না, আমারটা কেউ সুরাকে বাইরে যেতে দেখেছি। আমি প্লিজ আপনার কান্না বন্ধ করুন, এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। চলুন, আমি বাইরে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখেছি, তাহলে জানা যাবে মেয়েটা বাইরে গিয়েছে না। সাপের সিসি ক্যামেরা চেক করতে দেখে সুরা সত্যি সত্যি সবার চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। যা দেখে সাপেত বলে, দেখেছেন আমি আপনার আদরের সুরার কাণ্ড কারখানা? ওকে একবার আমি হাতের কাছে পাই, ও ঠ্যাং ভেঙে রুমের মধ্যে বসিয়ে রাখবো। এই আমি বলে দিলাম আমি। নাজমা দান তাচ্ছিল্যে হাসি এসে বলল, কোন অধিকারে সুরের ঠ্যাং ভাঙতে চাইছিস? শাসন করার জন্য একটা অধিকার লাগে, তোর কি আদৌ সেই অধিকার আছে? এছাড়া তুই তো নিজেই সুরাকে বাড়ি থেকে
ছেড়ে যেতে বাধ্য করেছিস, তাহলে শুধু তো আমাকে মিথ্যে কেন বললি? এই তোকে আমি এই শিক্ষা দিয়েছি, সুরার কিছু হয়ে গেলে আমি তোকে ক্ষমা করতে পারবো না। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কেন মেয়েটাকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করব? তুই যদি এমন কিছু না বলিস তাহলে মেয়েটা এমনি এমনি বাড়ি ছেড়ে চলে গেল। সুরা গ্রামের সহজ সরল মেয়ে, ছোটোবেলা থেকে বাবা মায়ের আদর ভালোবাসা পায়নি, পেয়েছে অনাদর অবহেলা। ওকে নিশ্চয় তুই এমন কিছু বলেছিস যাতে ওর খুব কষ্ট পেয়েছে। আমি সত্যি সেরকম কিছু বলিনি আম্মি। তাহলে মেয়েটা কি এমনি এমনি চলে গেল? তৎক্ষণাৎ কোথা থেকে মাজেদা এসে বলল, এমনি এমনি চলে যায়নি আপা। মেয়েটা সকালবেলা আপনাকে আর ভাইজানকে ঝগড়া করতে দেখেছে। সে হয়তো চায়নি তার জন্য আপনাদের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি হোক। অশান্তি তো এবার সৃষ্টি করবো আমি। ভালোই ভালো একবার মেয়েটাকে পেয়ে যাই, তারপর ওকে নিয়ে আমি অন্যত্র চলে যাব। ওকে মানুষের মতো মানুষ করে তুলে তোর ভাইজান আর সফিকে দেখিয়ে দিব গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটে। আপনি একটু শান্ত হন আপা। আগে মেয়েটাকে খুঁজে বের করতে হবে, তারপর না হয় ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। এটা তুই ঠিক বলছিস। তুই চল আমার সাথে, আমি নিজেই আমার সুরাকে খুঁজে নিয়ে আসবো। কারো সাহায্যের প্রয়োজন নেই আমার বলে বাইরে পা রাখার আগেই সাফায়েত তার হাত ধরে বলল, আই এম সরি আম্মি। আমি সত্যিই বুঝতে পারিনি মেয়েটা সামান্য কথায় বাড়ি ছেড়ে চলে যাবে। আপনার কোথাও যেতে হবে না আম্মি। আমরা আমার জন্য যখন মেয়েটা চলে গিয়েছে, আমি তাকে নিজেই খুঁজে নিয়ে আসবো বলে সাফায়েত বের হয়ে যাবে। এমন সময় সাফায়েতের ফোনটা বেজে উঠল। সাফায়েত ফোনের স্ক্রিনে শাকিলের নামটা জলজল করছে। শাকিলের কল দেখে সাফায়েত তৎক্ষণাৎ অ্যাক্সিডেন্টের ঘটনা মনে হয়ে যায়। সুরার টেনশনে অ্যাক্সিডেন্টের ঘটনা তার মাথা থেকে বেরিয়ে গেছিলো। সে তৎক্ষণাৎ ফোন রিসিভ করে বলল, হ্যাঁ শাকিল, মেয়েটার অবস্থা কি? ওর পরিবারের কারো খোঁজ পেয়েছে? হ্যাঁ স্যার, মেয়েটা জ্ঞান ফিরছে, তবে ডান হাতটা একদম লুলা হয়ে গেছে। মেয়েটার ড্রেস আপ দেখে মনে হচ্ছে ভালো কোনো পরিবারে, অথচ কথা শুনে মনে হচ্ছে কোনো গ্রামের মেয়ে। গ্রামের মেয়ের কথা শুনে মাত্র হকচকিত হয়ে উঠে সে মনে মনে বলল, তাহলে কি সুরার অ্যাক্সিডেন্ট হয়েছে? ও মাই গড, এটা যেন সত্যি না হয়। সাফায়েত নিজেকে সামনে নিয়ে শাকিলকে জিজ্ঞেস করলো, আচ্ছা মেয়েটা কী পরে আছে? আই মিন শাড়ি না থ্রি পিস? কেন স্যার? তোমাকে যা জিজ্ঞাসা করছে তার উত্তর দাও। মেয়েটা কালো কালারের শাড়ি পরেছে, গায়ে কিছু গহনা দেখাচ্ছে, মনে হচ্ছে কোনো নতুন বউ। আমি মেয়েটার কাছে ওর বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছি, কিন্তু মেয়েটা তেমন কিছু বলতে পারছে না। শুধু বলছে ও কোনো সুন্দর বেটা মানুষের বাড়িতে থাকে। সুন্দর বেটা মানুষ কথাটা শোনা মাত্র সাফায়েত দৌড়ে তার গাড়ি নিয়ে হাসপাতালের দিকে ছুটে এলো। সে শাকিলকে বলা কেবিনে প্রবেশ করে দেখলো সাদা বেডের উপর সুরার কোমল দেহটা পড়ে আছে, যা দেখে কলিজা মোচড় দিয়ে উঠল সাফায়েতের। সাফায়েতকে এভাবে ছুটে আসতে দেখে অবাক হয়ে শাকিল অবাক হয়ে বলল, স্যার এই গার্ল কি আপনার ম্যারেড করা বউ? না মানে আপনি মেয়েটার ডিটেলস জানার পর ছুটে চলে আসলেন, আবার আপনাকে দেখতে কেমন বিধ্বস্ত লাগে তাই বললাম আর কি। সাফায়েত শাকিলের দিকে কটমট চোখে তাকিয়ে বলল, তোমার এখানে আর কোনো কাজ নেই, তুমি তোমার কাজে যাও। ঠিক আছে, আমি তবে যাওয়ার আগে মেয়েটাকে আর একটু দেখে যাই। কি সুইট একটা মেয়ে, লুক লাইক নায়িকা। জানেন স্যার, আজকে আমার নিজের মধ্যে কেমন যেন নায়ক ফিল আসছে। নায়িকারা যেমন বিপদে পড়লে নায়ক এসে তাদের উদ্ধার করে, তেমনই তো আজ আমি নায়কের মতো মেয়েটাকে উদ্ধার করছি। আজ বাসায় ফিরে আমি মাদারকে মেয়েটার ব্যাপারে বলবো। মেয়েটাকে বেশ মনে ধরেছে আমার। মনে হচ্ছে মেয়েটা কোনো পুলিশের আত্মীয় হয়, হোক সমস্যা নেই, যে যত বড়ই পুলিশ অফিসার হোক না কেন, আমি মেয়েটাকে আমার করবই। আমি যে আমার মনটা মেয়েটাকে গিফট করেছি, এখন শুধু তাকে বলা বাকি। সাফায়েত রাগে গজগজ করতে করতে বলল, তুমি বড্ড বেশি কথা বলছো শাকিল। সরি স্যার, আমি চলে যাচ্ছি বলে শাকিল কেবিন থেকে বেরিয়ে গেল। শাকিল যাওয়ার পর সাফায়েত সুরার দিকে এগিয়ে গেল। সুরার হাতের প্লাস্টার লাগানো, মাথায় ব্যান্ডেজ, চেহারায় কেমন মলিনতার ছাপ ফুটে উঠছে। নিজের অজান্তে সাফায়েত সুরার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিল। সুরা সবেমাত্র একটু চোখ লেগেছিল। মুখে কারো হাতের স্পর্শ পাওয়া মাত্র সুরা এক লাফ দিয়ে উঠে পড়লো, যার ফলস্বরূপ হাতে ব্যথা পেয়ে কাঁকিয়ে উঠল। ব্যথায় চোখে পানি এসেছে, যা দেখে সাফায়েত বলল, তুমি ঠিক কোন ধাতু দিয়ে তৈরি একটু বলবে মেয়ে? যার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে সে এখন দস্যিপনা যায়নি? তোমাকে শুধুমাত্র বলেছিলাম আমার সামনে আসবে না। আমি কি বলেছিলাম তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, গাড়ির নিচে ঝাঁপ দাও? এসব তুমি ইচ্ছে করে করেছো তাই না, যাতে আমি আমাকে বকাঝকা করতে পারে? প্রত্যুত্তরে সুরা কিছু না বলে সাফায়েতকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আপনি এসেছেন পুলিশ, আমি জানতাম আপনি আসবেন। জানেন আমি এত বড় একটা গাড়ি দেখে ভয় পাইছিলাম। দেখেন না আমার হাতটা লুলা হয়ে গেছে। তার মানে পাড়ার দাদিরা যা বলেছিল সত্যি, পুলিশ পোলাপাইন সত্যি সত্যি লুলা হয়। কিন্তু আমার মনে হয় কখনো পোলাপাইন হবে না, তাই আমি লুলা হয়ে গেছি। বেশ হয়েছে হাত লুলা হয়ে গেছি। তোমার এই মুখটা যদি বন্ধ করে যেত তাহলে আমি আরও খুশি হতাম। গাড়ি তোমার হাতের উপর দিয়ে না গিয়ে তোমার মুখের উপর দিয়ে উঠলে না কেন? এইভাবে বলতে পারলেন পুলিশ, আমি মরে যেতাম নিশ্চয়।
তখন নিশ্চয়ই আপনি খুব খুশি হতেন, তাই না? অবশ্যই খুশি হবারই কথা। আমি মরলে আপনি আপনার পছন্দের মতো আরেকটা বিয়ে করতে পারতেন। আপনি খুব খারাপ পুলিশ, আমাকে একটুও ভালোবাসেন না। ছোটোবেলায় আমার নাক ঘামতো বলে দাদিরা বলতো, দেখিস সুরা, তুই বর কপাল হবে, তোকে অনেক ভালোবাসা আদর শখ করবে। কিন্তু এখন বুঝতে পারছি তারা মিথ্যে বলছিল বলে সুরা সাফায়াতের শার্টে নাক মুছতে যাবে, তার আগে সাফায়াত জোর করে বলে, হে স্টপ, আজ যদি তুমি আমার ইউনিফর্মটা নষ্ট করছো, তোমাকে সোজা জেলে ঢুকিয়ে দেবো। বেয়াদব অসভ্য মেয়ে কথা, জ্বালিয়ে মারছে আমাকে। এর মধ্যে কেবিনে নাজমা দেওয়ান, নুজাইফা আর মাজেদা প্রবেশ করলো। সবাইকে দেখে সাফায়াত তৎক্ষণাৎ সুরাকে ছেড়ে দিয়ে বলল, আপনি এসেছেন আম্মি, ভালো হয়েছে। আমার থানায় যেতে হবে, আপনি মেয়েটাকে নিয়ে চলে যান। মেয়েটাকে নিয়ে তো চিন্তা না করলেও চলবে, আমি আছি মেয়েটার জন্য, ওর আর কাউকে প্রয়োজন নেই। সাফায়াত নাজমা দেওয়ানকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলে, ইদানিং আপনাকে আমি চিনতে পারি না আম্মি, সব প্রশ্নের তেরা তেরা উত্তর দেন, আমাকে আর আগের মতো ভালোবাসেন না। এখন আপনার সব ভালোবাসা ওই মেয়েটার জন্য, এটা ঠিক নয় আম্মি। বলে সাফায়াত কেবিন থেকে বেরিয়ে গেল। রাত 10টা বাজে। সাফায়াত বাড়ি ফিরে নিজের রুমে এসে দেখে সুরা নেই। তৎক্ষণাৎ নুজাইফাকে কল করে তার রুমে আসতে বলল। সাথে সাথে নুজাইফা এসে বলল, প্যাকেটে কি ইদানিং বেশি গরম গরম হচ্ছে তোমার, এখান থেকে এইটুকু কল করে ডেকে আনতে হচ্ছে, ফালতু কথা বাদ দে। মেয়েটাকে কি হসপিটাল থেকে আনিসনি? নুজাইফা বুঝতে পারলো সুরার কথা বলছে, তবুও বলল, কোন মেয়েটা ভাইয়া? আরে ওই বিচ্ছু মেয়েটা। মেটা মেটা করছো কেন ভাইয়া? ওর একটা সুন্দর নাম আছে, সুরা। সুরা বউ হয় তোমার। গিয়ে দেখো আম্মি রুমে আসে তোমার বউ। যতদিন না ভাবি মনি সুস্থ হচ্ছে ততদিন আম্মির কাছে থাকবে। আম্মির কাছে থাকবে মানে? আমি নিজেই তো অসুস্থ, একজন অসুস্থ মানুষ অন্য একজনের দেখাশোনা করবে কী করে? তো আম্মি করবে না তো কে করবে? ভাবি মনির যে অবস্থা, মেয়েটা তো খেতেই পারে না, না পারে ওয়াশরুম করতে, আর না পারে চেঞ্জ করতে। মাঝে দেখালা যে থাকবে মেয়েটার কাছে, তার উপায় নেই। মাঝে দেখালা ভাইয়ের মেয়ে বিয়ে, তিনি হসপিটাল থেকে এসে সোজা গ্রামের বাড়িতে গেছেন, কিছুদিন ফিরতে দেরি হবে, তাই বাধ্য হয়ে আম্মিকে ভাবি মনে দেখাশোনা করতে হচ্ছে। সাফায়াত তার এক মুহূর্ত দেরি না করে নাজমা দেওয়ানের রুমে আসে। সাফায়াত এসে দেখলো সুরা ঘুমাচ্ছে, আর বিছানার পাশে রাখা খাবার ঢেকে রাখা হয়েছে, হয়তো এখনও মেয়েটা খায়নি। সুরার ঘুমন্ত মুখ দেখে সাফায়াতের কেন জানি না মায়া হলো। তার ইচ্ছে করলো মেয়েটাকে আর বকা দেওয়া। সে রুমের বাইরে চলে আসতে যেও কি মনে করে গিয়ে সুরাকে কোলে তুলে নিল। সাফায়াত সুরাকে কোলে করে নিয়ে বেরিয়ে আসার পর নাজমা দেওয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তিনি এতক্ষণে ইচ্ছে করে ওয়াশরুমে লুকিয়ে লুকিয়ে দেখছিল সাফায়াত কী করে। তিনি চেয়েছিল আজ সুরাকে নিয়ে তার বোনের বাসায় চলে যাবে, কিন্তু সাফায়াত সুরার প্রতি কেয়ার দেখে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করছে। হসপিটালে সাফায়াত যখন সুরাকে জড়িয়ে ধরেছিল, সেটা থেকে নাজমা দেওয়ান চোখ খুশিতে ছলছল করে উঠছিল। তিনি তখনই সিদ্ধান্ত নেয় সুরা সাফায়াতের চোখের সামনে তার কাছাকাছি রাখবেন। তাই তিনি ইচ্ছে করে সুরাকে রাতের খাবার মেডিসিন কিছুই দেয়নি। তিনি চান সাফায়াত নিজেই সুরার কেয়ার করুক, সুরাকে একটু একটু করে নিজের জায়গা করে দিক, তাকে ভালোবাসে কাছে টেনে নিক। সাফায়াত সুরাকে নিয়ে বের হয়ে যেতে দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দেন। ভাগ্যিস মাঝে তাকে বুদ্ধি করে গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম, এবার আমি দেখব দুজনের মধ্যে ভালোবাসাবাসি না হয়ে কোথায় যায়। একসাথে থাকতে থাকতে শফির ঠিক সুরার প্রতি ভালোবাসার জন্ম নেবে, আর সেই দিনটা হবে আমার আনন্দের দিন। সুরা ঘুমের মধ্যে মনে হলো যেন শূন্যে ভাসছে। সে ঘুমের মধ্যে চিৎকার করে বলল, ভূত ভূত, দয়া করে আমার রক্ত খাইস না। আমার পুলিশ বরের গায়ের অনেক আমার পুলিশ বরের গায়ে অনেক গোস্ত, অনেক রক্ত আছে। আমার গায়ে তো হাড্ডি ছাড়া কিছুই পাবি না। রাস্তায় কুকুরও আমার দিকে তাকিয়ে ভাবে যে আমার গোস্ত খাবে নাকি তার গোস্ত আমাকে দান করবে। তুই আমাকে ছেড়ে দিয়ে আমার পুলিশ বরকে ধর। সুরের কথা সাফায়াত বিরক্ত হয়ে ধমক দিয়ে বলো, তুমি যদি তোমার ননস্টপ বকাবকি বন্ধ না করো, আমি কিন্তু তোমাকে নিচে ফেলে দিব, বাকিটা হাত আছে সেটাও ভেঙে দেবো, তারপর তুমি ভূতের দলে যোগ দিবে। সাফায়াতের ধমক খেয়ে সুরার ঘুম উবে যায়। সে তৎক্ষণাৎ হাত গাল দিয়ে সাফায়াতের গলা জড়িয়ে দেবে বলে, আমাকে নিচে ফেলবেন না সুন্দর ব্যাটা মানুষ, আমার ভূত হওয়ার কোনো ইচ্ছে নেই, আমি আপনাকে ছেড়ে ভূতের কাছে যাব না। প্রতি উত্তর সাফায়াত সুরাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এইখানে চুপচাপ বসো, আমি ফ্রেশ হয়ে এসে তোমাকে খাইয়ে দেবো। আমি এই তুলতুলে বিছানায় বসবো না পুলিশ, আমি ঠাস করে নিচে চলে যাবো। সাফায়াত প্রত্যুত্তরে কিছু না বলে কটমট করে সুরার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়, যা দেখে সুরা ভয় পেয়ে একদম চুপসে গেল। যা বাবা, আমি আর কি করলাম, এ দেখি হাগু দিলেও দোষ, পাদু দিলেও দোষ। সুরার ভাবনার মাঝে হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে সুরা পাশ ফিরে তাকালো। সাফায়াত শুধুমাত্র ট্রাউজার পরা অবস্থা রয়েছে, হয়তো শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার গা থেকে বিন্দু বিন্দু মুক্তোর মতো পানি ঝরছে, যা দেখতে বড্ড ভালো লাগছে সুরের। ইচ্ছে করছে একবার সাফায়াতকে দূরে দেয়। সাফায়াত সুরাকে নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখবে, হোয়াট দ্য হেল আর ইউ, এভাবে নির্লজ্জের মতো তাকিয়ে আছো কেন? জীবনে কখনো ছেলে দেখোনি নাকি ভাবছো আজ রাতে আবার আমার কোন জায়গার গোস্ত ছিঁড়ে খাওয়া? আপনি এত সুন্দর কেন পুলিশ? আপনি সুন্দর বলে কি আমাকে ভালোবাসেন না? ওই বুড়া চেয়ারম্যান আমার বর হলে ঠিকই আমাকে ভালোবাসতো।
বেয়াদব অসভ্য মেয়ে একটা। ভালোবাসা কি বোঝো তুমি? হ্যাঁ, যার নাক টিপলে দুধ বেরোয়, যা তার মুখে সবসময় ভালোবাসার কথা। আর একবার যদি তোমার মুখে ভালোবাসার কথা শুনেছি, তোমার মুখ আমি ভেঙে দিব। সাপায়াতের ধমক খেয়ে সুরা বিছানায় গাল ফুলিয়ে বসে রয়। সাপায়াত নাজমা দেওয়ানের রুমে এসে সুরার খাবার আর মেডিসিন নিয়ে নিজের হাতে সুরাকে মেখে খাইয়ে দেয়। সুরা তৃপ্তি সহকারে সম্পূর্ণ খাবার শেষ করে, কিন্তু বিপদ ঘটে ঔষধ খাওয়াতে। সুরা কিছুতেই ঔষধ খাবে না। এক পর্যায়ে সাপায়াত সুরাকে জোর করে ঔষধ খাইয়ে দেয়, যার ফলে সুরা গলগল করে বমি করে নিজের শাড়ি ভিজিয়ে দেয়। সাপায়াতের ভয়ে কান্না করে দেয়। সুরার কান্না দেখে সাপায়াতের রাগ নিমেষে পাবেননি হয়ে যায়। সে সুরার দিকে এগিয়ে এসে সুরার চোখের পানি মুছে দিয়ে বলে, আমি কি তোমাকে মেরেছি নাকি বকা দিয়েছি? তুমি ঠিক কী করতে চাইছো বলো তো? এমনিতে একটা কেস নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, থানায় এসে ফিরে এসে যদি একটু শান্তি করবো তার উপর নেই। তুমি কি বাচ্চা মেয়ে যে জোর করে তোমাকে ওষুধ খাওয়াতে হবে? আমি ওষুধ খেতে পারি না পুলিশ। সেটা পারবে কেন? পারবে তো শুধু আমার মাথা খেতে। আমার মাথায় খেয়ে তো তোমার শান্তি মিলে। যেটুকু খাবার খেলে সেটা তো দিলে বমি করে, শাড়িটাও নোংরা করলে। আমি অনলাইনে তোমার ড্রেস অর্ডার করছি, ড্রেস সকালে দিয়ে যাবে, কিন্তু এখন তুমি কি করবে? আপনি আমাকে একটু ধরে ওয়াশরুমে চলুন, আমি ধুয়ে পরিষ্কার করে নেবো। ডাফার একটা, ধুয়ে পরিষ্কার করে নেবে, ভেজা কাপড়ে থাকবে তুমি। সাপেতার কথায় সুরা কিছু না বলে চোখের পানি ফেলতে লাগলো। সুরা থেকে কোনো রেসপন্স না পেয়ে সাপায়াতকে সুরাকে নিয়ে ওয়াশরুম রেখে কাবার থেকে নিজের একটা শার্ট সুরাকে দিয়ে বলল, আপাতত আমার এই শার্টটা ছাড়া তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। এখানকার মতো এই শার্ট পরো, সকালে তোমার ড্রেস আসবে। সুরা অসহায় কণ্ঠে বলল, আমি কি পারবো? আপনি মা না হয় নুজাইফাকে একটু ডেকে দিন। এখন কটা বাজে? 12টা। এত রাতে তোমাকে সাহায্য করার জন্য কি সবাই জেগে আছে? তাহলে তাহলে আবার কি? শাড়ি খোলো তাড়াতাড়ি, বিশ্রী গন্ধ আসছে। আমার সামনে খুলতে পারবো না। আপনি বাইরে যান। আমার মাথা ব্যথা করছে মেয়ে, এত রং তামাশা দেখার সময় নেই। সাপায়াত সুরার শাড়ির আঁচল হাত দিলে সুরা চমকে চিৎকার করে উঠলো, যা দেখে সাপায়াত সুরার মুখ চেপে ধরলো। গাধা, এত রাতে চিৎকার করলে মানুষ জড়ো করতে চাইছে তুমি? সবাই কি ভাববে যে এই বিষয়ে কোনো আইডিয়া আছে তোমার? ঠিক আছে, আমি লাইট অফ করে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই তোমার সমস্যা হবে না। ঠিক আছে। সাপায়াত লাইট অফ করে সুরার শাড়ি চেঞ্জ করে এনে তাকে শার্ট পরিয়ে বিছানায় এনে বসিয়ে দিল। সুরার যেন লজ্জায় মরিমরি অবস্থা গেছে। সে ভুলেই গেছে সাপায়াতের দিকে তাকিয়ে দেখছে না, যা দেখে সাপায়াত সুরাকে ইজি করতে বলল, দেখো মেয়ে, এত লজ্জা পাওয়ার মতো আমি কিছুই করিনি, সো এসব লজ্জা পাওয়া বন্ধ করো বলে সাপায়াত সুরার কাছে বসে তার পাটা নিজের দিকে টেনে এগিয়ে নিয়ে এসে সুরাকে কেঁপে উঠে তোতলাতে তোতলা বলল, কি করতে চাচ্ছেন পুলিশ? তোমাকে আদর করতে। সাপায়াত লাইট অফ করে সুরার শাড়ি চেঞ্জ করে তাকে শার্ট পরিয়ে এনে বিছানায়। সত্যি? হ্যাঁ, মিথ্যে বলছে না তো? আদর করার মানে আবার ওষুধ খাওয়াবেন না তো? আমি কিন্তু আর কোনো ওষুধ খেতে পারবো না। ওষুধ দেখলে আমার অস্থির লাগে, মাথা ঘুরে বমি আসে। তুমি কি 1 মিনিট চুপ থাকতে পারো না? শরীরের যে কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হলে আমরা অসুস্থ হয়ে যাই, আমাদের কথা বলার কোনো মুড থাকে না। কিন্তু তুমি তো দেখছি ননস্টপ বকবক করেই যাচ্ছ। অ্যাক্সিডেন্টের পর কি কোনো ইফেক্ট তোমার উপর পড়েনি? আর একটা কথা না বলে চুপচাপ থাকো তো। আর দেখো আমি কি করি। চুমু দিবি? শুধু চুমু না গাধা, আরও অনেক কিছু দিব, বলে সাপায়াত সুরার দিকে এগিয়ে যেতে সুরা আবেশে চোখ বন্ধ করে নেয়। তৎক্ষণাৎ সাপায়াত সুরার পা টেনে নিয়ে গিয়ে ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। ক্ষতস্থান জ্বলে উঠতে সুরা চিৎকার করে বলে, আমি জানতাম আপনি এমন কিছুই করছেন। পুলিশের কাজ হচ্ছে শুধু মিথ্যে কথা বলা, মানুষকে বোকা বানানো। সাপায়াত সুরার হাতে মলম লাগাতে লাগাতে বলল, আর কোথায় আঘাত লেগেছে দেখি? সুরা ইতস্তত বোধ করে বলে, আর কোথাও না। আমি জানি তুমি মিথ্যে বলছো। শাকিল বলেছে তুমি গুরুতর আহত হয়েছিল, ওই রাস্তায় পড়ে যাওয়ায় পিছে একটু ছুলে গেছে, কিন্তু কোনো সমস্যা নেই, এরকম আঘাতে আমি অভ্যস্ত। বাপ মা ছাড়া চাচির সংসারে বড় হয়েছি, আঘাত আমার নিত্যদিনের সঙ্গী। জানেন, সুন্দর বেটা মানুষ, চাচি আমাকে খুব মারত। একবার হাত থেকে পড়ে একটা গ্লাস ভেঙে গেছিলো, এর জন্য চাচি গরম খুন্তে সেঁকা দিয়েছে। ব্যথা ছটপট করছিলাম আমি, কিন্তু চাচির মন গলেনি। আমি তো আর তোমাকে মারছি না, ঠিকমতো মেডিসিন খাও, দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, সব ক্ষত শুকিয়ে যাবে। শরীরে আঘাত না হয় ওষুধ দিয়ে সারিয়ে দেবেন, কিন্তু মনের আঘাত কি কখনো সারিয়ে তুলতে পারবেন? জানি কখনো পারবো কি পারবো না। সুন্দর বেটা মানুষ, আপনি তো আমার মতো গাইয়া অশিক্ষিত মেয়েকে কখনো নিজের বউ বলে মানবেন না, তাহলে এত সেবা যত্ন করতেন কেন? কথাটা সাপাতায় কানে বারবার বাজতে লাগলো। সত্যি কি আদৌ পারবে সুরাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে, সুরাকে নিজের মনের উঠোনে জায়গা দিতে, তাকে ভালোবেসে কাছে টেনে নিতে? না, এটা সে কখনোই পারবে না। এমন একটা গাইয়া অশিক্ষিত মেয়েকে কখনো নিজের স্ত্রী বলে স্বীকার করতে পারবে না। নেহাত সে তার আম্মিকে অনেক বেশি ভালোবাসে, তার অসুস্থতার কথা চিন্তা করে মেয়েটার সেবা যত্ন করছে, ব্যাস, আর কিছুই না। সাপায়াত কোনো কথা রেসপন্স না পেয়ে সুরা
বলল, কিছু বলছেন না যে? কেন পুলিশ? আমাকে একটু ভালোবাসলে আপনার কি এমন ক্ষতি? আমি গাইয়া অশিক্ষিত, এটাই তো আপনার সমস্যা, তাই তো? আমি যদি মেলা শিক্ষিত হয়ে টিভির নায়িকাদের মতো ছোট ছোট জামা পরি, তখন কি আমাকে তুই ভালোবাসবি পুলিশ? সুরের কথা সাপায়াতের মনে হলো সুরে যেন হট করে বুঝদার হয়ে গিয়েছে, কেমন যেন বড়দের মতো কথা বলছে। সাপায়াত কথা ঘুরে ধমকে শুয়ে বলল, তুমি ছোট মানুষ, ছোট মানুষের মতো থাকবে। ভালোবাসা কি বুঝো? তোমার এখন পড়াশোনা করা বয়স, এসব প্রেম ভালোবাসা নাই। সাফায়েতের কথা শুনে সুরা মনে মনে বলল, আমি একদিন ঠিক তোর যোগ্য হয়ে উঠবো সুন্দর বেটা মানুষ, আর সেদিন তুই যেমন আমাকে পাত্তা দিস না, আমিও ঠিক তেমনই তোকে পাত্তা দিব না বলে সুরায় বিছানায় শুয়ে পড়লো। যা দেখে সাফায়েত তাকে টেনে তুলে বলল, তোমার সমস্যা কি? হ্যাঁ, বলেছি না তোমার ক্ষতস্থানে মলম লাগাতে হবে, এতে জ্বালাচ্ছ কেন তুমি আমাকে? সুরা প্রতিউত্তরে কিছু না বলে চুপচাপ বিছানার উপর শুয়ে পড়ে ঘুমের ভান করে ধরলো। এক পর্যায়ে সাফায়েত বিরক্ত হয়ে নিজেই বিছানায় গিয়ে সুরার থেকে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়লো। মাঝরাতের প্রকৃতির দ্বারে ঘুম ভেঙে যায় সুরার। সুরা ঘুম ভাঙতে বুঝতে পারে সে সাপায়াতের বুকের উপর শুয়ে আছে, আর সাপায়াত তাকে এক হাতে জড়িয়ে ধরে আছে। ব্যাপারটা বেশ ভালো লাগে সুরার। তার ইচ্ছে করে সাপায়াতের বুকে মাথা রেখে শুয়ে দিতে, কিন্তু পেটের গন্ডগোল শুরু হয়ে গেল। তাকে ইমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে, কিন্তু তার পায়ের ব্যথা হাঁটার শক্তিটুকু নেই। সুরা একবার ভাবে ও সাপায়াতকে ডাক দেবে, কিন্তু সাপায়াতের ঘুমন্ত চেহারা সুরার মায়া ধরে যায়। তার ইচ্ছে করে না সাপায়াতের ঘুম নষ্ট করতে। সুরা কিছুক্ষণ সাপায়াতের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে দেখে তার খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলে দিল। ইস, আমার বরটা কত সুন্দর! একদম যেন হোটেলের কাচের মধ্যে রেখে দেওয়া কালো কালো মিষ্টি। হোটেলের কাচে রাখা কালো মিষ্টিগুলোর প্রতি লোভ দেখলে যেমন সেই মিষ্টি ছুঁয়ে দেখার সাধ্য আমার ছিল না, ঠিক তেমনই আপনার প্রতি লোভ থাকার পরেও আপনাকে আমার ছুঁয়ে দেখার সাধ্য নেই সুন্দর বেটা মানুষ। পরক্ষণে সুরা কিছু একটা ভেবে বলল, আপনি আমাকে মানুন আর না মানুন, পবিত্র কলেমা পড়ে আমাদের বিয়ে হয়েছে, আর বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। আপনার প্রতি অধিকার আমার আছে, হোক সে সজ্ঞানে না হোক অজ্ঞানে বলে সুরা সাপায়াতের কপালে চুমু দিয়ে আস্তে আস্তে বিছানা থেকে নেমে যায়। সুরা বিছানা থেকে নেমে কোনো মতে খোঁড়াতে 2-3 কদম এগিয়ে পায়ের ব্যথায় কাকিয়ে উঠে নিচে পড়ে যায়। নিজেকে বড্ড অসহায় লাগে সুরার। এই মন তোমারই প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।